নমস্কার বন্ধুরা, দেশি বোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সর্দি কাশি জ্বর এটি যদি নর্মাল মানুষের হয়ে থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় নয়, তবে একটি প্রেগনেন্সি মাদারের যদি হয়ে থাকে তবে সেই সময় কিন্তু অবশ্যই একটি দুশ্চিন্তার বিষয়। এই সময় কিন্তু একটি স্বাভাবিকভাবে টেনশন হতে থাকে যে এতে বাচ্চারও কোনো রকম ক্ষতি হবে না তো। এবং এই সর্দি কাশির জ্বর হলে সাধারণত আমরা কি করতে পারি? সাধারণত আমরা প্রত্যেকেই জানি যে প্রেগনেন্সির সময় কিন্তু এই সর্দি কাশি জ্বর বা কোনো কিছু হলে কিন্তু অতি সহজেই কিন্তু আমরা মেডিসিন নিতে পারি না। তো স্বাভাবিকভাবে এই সময় আমরা যেটা করতে পারি সেটা হলো ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে কিন্তু এই সর্দি কাশি জ্বর থেকে মুক্তি পেতে পারি। তো বিশেষত আজকের ভিডিওতে কিন্তু 5টি ঘরোয়া পদ্ধতির কথা বলবো, যেগুলো ফলো করলে কিন্তু এই সর্দি কাশির জ্বর থেকে কিন্তু বিশেষত প্রেগনেন্সির সময় রিলিফ পাওয়া যায়। এছাড়াও কিন্তু আরেকটি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সাধারণত প্রেগনেন্সির সময় এই সর্দি কাশির জ্বর কোন সময় কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তো অবশ্যই প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে কিন্তু ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো বিশেষত প্রেগনেন্সির সময় সর্দি কাশি জ্বর কিন্তু একটি কমন ব্যাপার, কারণ এই সময় কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে বা রোগ প্রতিরোধ যে ক্ষমতাটি রয়েছে সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে কমে যায়, যার কারণে কিন্তু অতি সহজে আমাদের শরীরে কিন্তু যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু খুব সহজেই অ্যাটাক করে নিতে পারে। তো বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু একটাই কথা বলবো যে বিশেষত কারো যদি সর্দি কাশির জ্বর বা কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই তার থেকে যতটা পারো ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে, কারণ এই সময় প্রেগনেন্সির মাদাররা কিন্তু খুব সহজেই সেটা থেকে কিন্তু আক্রান্ত বা অ্যাটাক হতে পারে। তো অবশ্যই এটা ফলো করতে পারো। তবে বিশেষত কারো কারো ক্ষেত্রে কিন্তু এই ওয়েদার চেঞ্জের জন্য বা ঠান্ডা সিজনের জন্য কিন্তু অটোমেটিকলি ঠান্ডা লেগেই যায়। তবে বিশেষত এই ঠান্ডা লেগে গেলে সাধারণত আমরা কি করলে এই ঠান্ডা লাগা বা সর্দি কাশি জ্বর থেকে কিন্তু কিছুটা হলেও রিলিফ পেতে পারি। তো অবশ্যই এই সময় যেটা করণীয় সেটা হলো ঘরোয়া টিপস। সাধারণত কিছু ঘরোয়া টিপসের কথা বলবো যেগুলো ফলো করলে কিন্তু সাধারণত প্রেগনেন্সির সময়। তো প্রথম যে টিপসের কথা বলবো সেটি হলো সাধারণত যখনই কিন্তু এই সর্দি কাশির জ্বর মনে হবে বা হয়ে গেছে দেখা দেবে, ঠিক তখনই কিন্তু প্রথমে যেটা করতে পারো সেটা হলো স্টিম নেওয়া। সাধারণত যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি গরম জলের ভাপ নেওয়া। সেখানে এই গরম জল যাতে গায়ে না লেগে যায় সেদিকে কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে, এবং এই গরম জল যাতে সহ্যকরণীয়, যেটা থেকে কিন্তু ভাপ উঠে। এই ভাপটাকে কিন্তু যদি কাপড় ঢাকা নিয়ে দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার যদি নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও রিলিফ পাওয়া যায়। এছাড়াও কিন্তু যাদের ক্ষেত্রে সর্দির পরিমাণটি বেশি থাকে, এমনটা হয় যে সর্দির যখন বেশি লেগে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা উইক হয়ে যাই, এবং অনেকের ক্ষেত্রে এটাও দেখা যায় যে নাক কিন্তু বন্ধ হয়ে যায় বিশেষত ঘুমানোর সময়। তো অবশ্যই এই সময় যেটা করতে পারো সেটা হলো যে আমাদের বাচ্চার জন্য কিন্তু বিশেষত এক ধরনের নাজাল ড্রপ কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেটা কিন্তু প্রত্যেকটা ফার্মাসির দোকান থেকে কিন্তু পেয়ে যাবে অতি সহজে, যার মধ্যে কিন্তু শুধুমাত্র নর্মাল জল এবং লবণের মাত্রা থাকে, যেটাকে নর্মাল স্যালাইন বলা হয়ে থাকে। তো এই নর্মাল স্যালাইন 2 দিন ফোঁটা যদি এই নাকের মধ্যে দিয়ে ঘুমানো যায় তাহলে কিন্তু এই নাক বন্ধ থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া যায়। এছাড়াও কিন্তু এই প্রেগনেন্সির সময় অনেকের ক্ষেত্রে কাশির পরিমাণটি বেশি দেখা যায়, এবং এই কাশি থেকে স্বাভাবিকভাবে আমাদের পুরো বুকে ব্যথা এবং পেটে ব্যথা হতে পারে। এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ টায়ার্ড মনে হয়। তো স্বাভাবিকভাবে এই সময় এই কাশি থেকে রিলিফ পাওয়ার জন্য ঘরে যেটা করতে পারো সেটা হলো লবণ জলের কিন্তু গার্গেল নিতে পারো, হালকা উষুম জল নিয়েছে লবণ একটু ফেলে কিন্তু সেটা নিয়ে একটু গার্গেল করতে পারো। দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার যদি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাশি থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়। এবং অবশ্যই এই যখনই কিন্তু ঠান্ডা লেগে যায় এবং এই উইন্টার সিজনে বিশেষত প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার যেটা করবে সেটা হলো যে হালকা উষুম জল কিন্তু সবসময় খেতে হবে। এছাড়াও কিন্তু যখন আমরা কিন্তু স্নান করতে যাব সেই সময় কিন্তু অবশ্যই উষুম জলে কিন্তু স্নান করতে হবে। এছাড়াও এই ঠান্ডা সিজনে বা যখনই কিন্তু প্রেগনেন্সি মাদার ঠান্ডা লেগে যায় বা যাদের ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার বিষয়টি খুব সহজেই রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে তারা অন্তত পক্ষে 2-3টা লেয়ার দেওয়া কাপড় পরতে হবে, এবং অবশ্যই যাতে নিজেকে আনকমফোর্টেবল ফিল না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়াও কিন্তু কানে বা মুখের দিকে কিন্তু হালকাভাবে ঢাকাও দিতে হবে, এবং অবশ্যই বাইরে বেরোনোর সময় কিন্তু যে কোনো ধরনের স্টল নিয়ে কিন্তু
কানকে ঢেকে রাখতে হবে, যাতে এই বাইরে যে কোনো ধরনের ঠান্ডা বাতাস যাতে অতি সহজে না লাগে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এই পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলোতে কিন্তু ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যথা হতে দেখা যায়। তো যাদের ক্ষেত্রে ব্যথা হয় তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, তারা অবশ্যই সেক নিতে পারো। মানে আমরা কিন্তু গ্যাসের উপর বা আখার উপর কিন্তু এই তাওয়া রেখে দিতে পারি উল্টোভাবে, এবং সেখানে কিন্তু কটন কাপড় বা সুতির কাপড় দিয়ে কিন্তু সেখানে রেখে কিন্তু ভাপ নিতে পারি। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন জায়গাটি পুড়ে না যায়, এবং অবশ্যই সহ্য করবে, মানে প্রথমে নিয়ে আগে কিন্তু দেখে নিতে হবে কতটা গরম আছে, তারপরে কিন্তু এভাবে কিন্তু দিতে হবে। এছাড়াও কিন্তু আরও যেটা করতে পারো সেটা হলো আদা দেওয়া চা খেতে পারো। এছাড়াও কিন্তু সাধারণত প্রেগনেন্সির সময় চা খাওয়া অ্যাভয়েড করা হয়ে থাকে বিশেষ কিছু কারণের জন্য। তবে যদি চা খাও যাদের ক্ষেত্রে খুবই দিনে অন্তত পক্ষে 1 থেকে 2 কাপ কিন্তু খেতে পারো। এর চেয়ে বেশি খেলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। তবে 1 থেকে 2 কাপ যখন খাও তখন কিন্তু অবশ্যই আদা দেওয়া চা খাওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কাশি বা সর্দি রিলিফ পাওয়া যায়। এছাড়াও কিন্তু আরেকটা যেটা করতে পারো সেটা হলো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই যে সরষার তেল থাকে সে তেল নিয়ে কিন্তু, এবং তার মধ্যে কিন্তু রসুনের কোয়া আধথেতো করে সেটা কিন্তু গরম করে এবং হালকা উষুম তেল কিন্তু সেটা আমাদের যে এই গলার পোর্শনটি রয়েছে এবং হাতের যে তালু রয়েছে, পায়ের যে তালু রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। এবং বেশ ভালো করে এভাবে করে যদি মাসাজ করে নেওয়া হয় থাকে পায়ের তালু, হাতের তালু, তাহলে কিন্তু দেখবে কিছুটা গরম পাওয়া যায়। এবং তারপরের দিন যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু কিছুটা হলেও এই সর্দি কাশি জ্বর থেকে রিলিফ পাওয়া যায়। এছাড়াও কিন্তু আরেকটা যেটা করতে পারো সেটা হলো তুলসী পাতা রস করে সেটাতে মধু দিয়ে কিন্তু এবং হালকা পরিমাণে লবণ দিয়ে কিন্তু খেতে পারো। এছাড়াও যারা কিন্তু প্রেগনেন্সির সময় দুধ খাও, মানে প্রেগনেন্সির সময় দুধ খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে কিন্তু খাওয়া প্রয়োজন। তো তারা অন্তত পক্ষে এটা করতে পারো যে তার মধ্যে কিন্তু হালকা পরিমাণে হলুদ দিয়ে কিন্তু খেতে পারো। সেক্ষেত্রে কিন্তু হলুদ যদি দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের যে ইমিউনিটি লেভেলটি রয়েছে সেটাকে কিন্তু ইনক্রিজ করতে বা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে থাকে। এছাড়াও আমাদের যে সর্দি কাশির জ্বর রয়েছে সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে থাকে। তো এইটুকু হলো কয়েকটা টিপস, যেগুলো কিন্তু ফলো করলে অবশ্যই এই সর্দি কাশির জ্বর থেকে রিলিফ পাওয়া যায়। তারপরেই বলি যে কোন ক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। সাধারণত প্রেগনেন্সির সময় যদি এই জ্বর বা ঠান্ডা লাগা বা সর্দি কাশি সাধারণত 2 থেকে 3 দিন বা 4 দিন হয়ে গেলেও তাতেও দেখবে যে কোনো মতেই ছুটছে না, সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। শীতে যদি এই সর্দি কাশি বা ঠান্ডা লাগা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি জ্বর চলে আসে, মানে জ্বরের মাত্রা কিন্তু যদি 100-এর চাইতে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ইনফেকশন হয়েছে বা ইনফেকশন গ্রো আপ করেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। কারণ এক্ষেত্রে কিন্তু বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে এবং এক্ষেত্রে বাচ্চার ক্ষতিও হতে পারে। এছাড়াও কিন্তু এই সর্দি কাশি জ্বর বা ঠান্ডা লেগে গেলে কিন্তু অনেকে যেটা করে যে কোনো মেডিসিন শপ থেকে বা যে কোনো ডাক্তার থেকে কিন্তু অতি সহজেই মেডিসিন এনে কিন্তু খাওয়ার চেষ্টা করে। তবে একটাই কথা বলবো, উইদাউট গাইনোকোলজিস্ট রেকমেন্ডেড ছাড়া কোনো মেডিসিন খাবে না, এবং অবশ্যই এই মেডিসিন খাওয়া থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবে। সবচেয়ে আগে চেষ্টা করবে যেটা যে ঘরোয়া টিপসের কথা যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করো। তাতে যদি ঠিক না হয় তো অবশ্যই যে গাইনোকোলজিস্টের আন্ডারে রয়েছে তার কাছে যেতে হবে। যে কোনো জায়গা থেকে কিন্তু মেডিসিন খেলে চলবে না। এছাড়াও কিন্তু এই প্রেগনেন্সির সময় যদি ঠান্ডা বা সর্দি কাশি জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু বিশেষত এই ঠান্ডা খাওয়া থেকে কিন্তু দূরে থাকতে হবে। মানে যে কোনো ধরনের ঠান্ডা ধরনের খাওয়া কিন্তু খেতে হবে না, এবং ঠান্ডা জলও কিন্তু অ্যাভয়েড করবেন। এছাড়াও কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করাও কিন্তু অ্যাভয়েড করতে হবে। অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল প্রেস করে দাও। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।